রেসপিরেশন কন্ট্রোলের আগে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে রেসপিরেটরি রিদিম। রেসপিরেটরি রিদিমটা কি? রেসপিরেটরি কন্ট্রোলের আগে যে টার্মটা জানতে হয় সেটা হচ্ছে রেসপিরেটরি রিদিম। রেসপিরেটরি রিদিম বলে একটা টার্ম হয়, সেই রেসপিরেটরি রিদিম হচ্ছে কন্টিনিউয়াস কিছু ইভেন্ট বারবার রিপিটেটেড ফর্মে অ্যারাইজ হয় আমাদের হিউম্যান বডিতে। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কিছু রিপিটেটেড ইভেন্ট সিকুয়েন্সিয়ালি কন্টিনিউ হতে শুরু করে। এই রিপিটেটেড ইভেন্টগুলোকে আমরা বলি রেসপিরেটরি রিদিম। যেমন আমরা হার্টের ক্ষেত্রে আমরা কার্ডিয়াক সাইকেল কি বলি, হার্টের ক্ষেত্রে আমার কন্টিনিউ একটা রিদমিক ইভেন্ট কন্টিনিউয়াস চলতে থাকে, সেই রিদমিক ইভেন্টটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল। একইভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে একটা রিপিটেটেড ইভেন্ট বারবার চলতে থাকে, এই রিপিটেটেড ইভেন্টটাকে আমরা বলি রেসপিরেটরি রিদিম। রেসপিরেটরি রিদিমের রিপিটেটেড যে রিপিটেটেড যে ইভেন্ট, সেই ইভেন্টের দুটো পার্ট থাকে, একটাকে বলি ইন্সপিরেশন আর একটাকে বলি এক্সপিরেশন। তাহলে ইন্সপিরেশন আর এক্সপিরেশন এই দুটো ইভেন্ট একসঙ্গে বারবার রিপিটেটেড হয়। ফার্স্ট টাইম ইন্সপিরেশন হলো, তার সঙ্গে এক্সপিরেশন হলো, তারপরে আবার ফার্দার আবার ইন্সপিরেশন হওয়া স্টার্ট হলো। মানে এই দুটো মিলে হচ্ছে একটা ইভেন্ট, এবং এই ইভেন্টটা বারবার রিপিটেড ফর্মে আসে। এইটাই হচ্ছে রেসপিরেটরি রিদিম। এই রেসপিরেটরি রিদিমের একটা টাইম ডিউরেশন আছে। এই ওভারঅল রেসপিরেটরি রিদিমের টাইম ডিউরেশনটাকে আমরা ধরি নর্মালি 5 সেকেন্ড। এদের মধ্যে আবার যদি আমি ইন্সপিরেশন আর এক্সপিরেশনকে সাবডিভাইড করি, তাহলে দেখব ইন্সপিরেশনের যে টাইম ডিউরেশন সেটা হয় 2 সেকেন্ড, এক্সপিরেশনের টাইম ডিউরেশন হয় 3 সেকেন্ড। এইটাকে বলা হয় রেসপিরেটরি রিদিম। তাহলে আমাদের রেসপিরেটরি রিদিম মানে একটা ইভেন্ট যেটা বারবার রিপিটেটেড, রেসপিরেটরি সিস্টেমের রিপিটেটেড ইভেন্টকে আমরা বলি রেসপিরেটরি রিদিম। সেই রিপিটেটেড রিদিমের টাইম ডিউরেশন 5 সেকেন্ড, যে দুটো পার্টে সাবডিভাইড থাকে, ইন্সপিরেশন এক্সপিরেশন। ওকে, এইবার 5 সেকেন্ডে একবার রিদিম হতে 5 সেকেন্ড টাইম লাগে, তাহলে 1 মিনিটে রিদিম কতবার হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডকে 5 দিয়ে ভাগ করলে 12 বার। ওর জন্য আমাদের বলা হয় রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রিদিম রেট হচ্ছে আমি হিউম্যান বডির ক্ষেত্রে অ্যাপ্রক্স 12। আমরা যদি দেখি যে 1 মিনিট যদি কাউন্ট করি, মিনিটের মধ্যে কতবার আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই সাইকেলটা চলছে, দেখবো 12 বার অ্যাপ্রক্স। ওকে, তাহলে রেসপিরেটরি রিদিম হচ্ছে আমাদের একটা রিপিটেটেড ইভেন্ট যেটা ইন্সপিরেশন আর এক্সপিরেশন নিয়ে তৈরি হয়। ইন্সপিরেশনের টাইম ডিউরেশন 2 সেকেন্ড, এক্সপিরেশনের টাইম ডিউরেশন 3 সেকেন্ড, টোটাল হচ্ছে 5 সেকেন্ড। এইটুকু ক্লিয়ার? এবার যদি কোনো কারণে আমাদের রেসপিরেটরি রিদিমের টাইম ডিউরেশন কমে হয়ে গেল 4 সেকেন্ড, তাহলে পার মিনিটে রেসপিরেটরি রিদিম রেট কি হবে? বাড়বে না কমবে? সেক্ষেত্রে আমার রেসপিরেটরি রিদিম রেট কি হবে? 15 হয়ে যাচ্ছে, মানে বাড়লো। তার মানে যদি আমার রেসপিরেটরি রিদিমের টাইম ডিউরেশন কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার রেসপিরেটরি রেট কি হবে? বাড়বে। তা রেসপিরেটরি রেট কখন বাড়বে? যদি আমি টাইম ডিউরেশনটা কমাতে পারি। যদি আমি টাইম ডিউরেশনটা বাড়িয়ে দিই, যদি কোনো কারণে টাইম ডিউরেশনটা আমি বাড়িয়ে দিই, এটা 6 সেকেন্ড হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে রেসপিরেটরি রেট কি হবে? কমবে। তাহলে রেসপিরেটরি রেট কমা মানে সেইটাই আমরা বেশিক্ষণ ধরে
আমাদের এই ইভেন্টটা ঘটবে, ইন্সপিরেশন কিংবা এক্সপিরেশন। তাহলে আমরা রেসপিরেশন রেট বাড়া আর কমা মানেটা বোঝাতে পারলাম। রেসপিরেশন রেট বাড়া মানে হচ্ছে আমার রেসপিরেটরি টাইম ডিউরেশনটা কমা, আর রেসপিরেটরি রিদিমের টাইম ডিউরেশন বাড়া মানে হচ্ছে আমার রিদিম রেটটা কমা। এই জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম। এবার যদি খেয়াল কর, হ্যাঁ বল। ফিক্স থাকে জেনারেলি। তাহলে যদি আমার টাইম ডিউরেশন 4 সেকেন্ড হয় তাহলে ইন্সপিরেশনের টাইম ডিউরেশন কমে যায়। আবার যদি আমার টাইম ডিউরেশন বেড়ে যায় তাহলে ইন্সপিরেশনের টাইম ডিউরেশন 2 থেকে 3 হয়ে গেল, কিংবা 2 থেকে 1 কমে গেল। ওকে, তাহলে অ্যাকচুয়ালি রেসপিরেশনের রিদিমের টাইম ডিউরেশন চেঞ্জ মানে আমরা ইন্সপিরেশনের টাইম ডিউরেশন চেঞ্জ বুঝি। ইন্সপিরেশন মানে কি? ইন্সপিরেশনে কি হয়? ইন্সপিরেশনে কি হয়? আমাদের অ্যালভিওলাতে কি হয়? ইন্সপিরেশনের ক্ষেত্রে বাইরের এনভায়রনমেন্ট থেকে এয়ারটা ভেতরে ঢোকে, এটা তো ইন্সপিরেশন, এটাকে আমরা বলি ইন্সপিরেশন। আর এক্সপিরেশনে কি হয়? ভেতর থেকে এয়ারটা বাইরে যায়, এটাকে আমরা বলি এক্সপিরেশন। এবার ভাব, ইন্সপিরেশনের টাইম ডিউরেশন যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি বেশি করে গ্যাস ভেতরে এন্টার করবে? যদি ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বেড়ে যায় তাহলে বেশি করে গ্যাস ভেতরে ঢুকবে। বেশি করে গ্যাস ঢুকলে সেটা সেটা কি হবে? বেশি করে গ্যাসের এক্সচেঞ্জ হবে। এটা হচ্ছে যদি ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়ে। আর ইন্সপিরেশনের টাইম ডিউরেশন কমলে কি হবে? আমার গ্যাসটা কম গ্যাস ভেতরে ঢুকবে, তাই তো? তাহলে খেয়াল কর, যখন আমার রেসপিরেশন রেট বাড়বে, কথার অর্থ কি? ইন্সপিরেশনের টাইম ডিউরেশনের সঙ্গে রেসপিরেশন রেটের সম্পর্ক কি? রেসপিরেশন রেটের সঙ্গে ইন্সপিরেশনের টাইম ডিউরেশনের সম্পর্ক কি? ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে রেসপিরেশনের টাইম ডিউরেশন যদি আমার কোনোভাবে কমে তাহলে কি বুঝতে হবে? ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়ছে, মানে গ্যাসের এক্সচেঞ্জ বেশি করে হচ্ছে। রেসপিরেশনের রেট যদি আমার বেড়ে যায় তাহলে কি বুঝতে হবে? ইন্সপিরেশনের টাইম ডিউরেশন কমেছে, মানে গ্যাসের এক্সচেঞ্জ কম হচ্ছে। এইটুকু বোঝাতে পারলাম? এইটুকু বোঝাতে পারলাম? এবার আমাদের গ্যাসের এক্সচেঞ্জ কখন বাড়াতে হয় কখন কমাতে হয় সেটা হচ্ছে, যদি কোনো কারণে আমাদের বডির মধ্যে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে গেছে, কিংবা পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাকে গ্যাসের এক্সচেঞ্জ রেট বাড়ানোর দরকার পড়ে খুব। এখানে হিউজ অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করতে হবে, আর এখানে বেশি করে অক্সিজেনকে নিতে হবে। সেক্ষেত্রে আমার গ্যাসের এক্সচেঞ্জটা বাড়ানোর দরকার হয়। গ্যাসের এক্সচেঞ্জ বাড়াতে গেলে আমাকে ইন্সপিরেশনের টাইম ডিউরেশন কি করতে হবে? বাড়াতে হবে। ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়াতে গেলে রেসপিরেশন রেট কি করতে হবে? কমাতে হবে। আর এই এই ফর্মটাকে আমরা বলি ডিপ রেসপিরেশন। ডিপ, এই ইভেন্টটাকে আমরা বলি ডিপ রেসপিরেশন। ডিপ রেসপিরেশন মানে প্রলং রেসপিরেশন। সেক্ষেত্রে আমার ইন্সপিরেশন টাইম ডিউরেশনটা বাড়ে। তাহলে এবার আমি এইখানে বললাম রিকোয়ারমেন্ট, আমার কখন রেসপিরেশন রেটটা কমাতে হয় বা ডিপ রেসপিরেশনের রিকোয়ারমেন্ট কখন হয়? যখন আমার বডির মধ্যে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, এটাকে বের করাতে হবে, সেক্ষেত্রে আমার ডিপ রেসপিরেশনের প্রয়োজন পড়ে। অনেক সময় স্পেশাল কন্ডিশন এরকম হয়, আমার ইন্সপিরেশন রেট, আমার ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বেড়ে গেছে কিন্তু এক্সপিরেশনের টাইম ডিউরেশন কমে গেছে। তাহলে সেক্ষেত্রে ওভারঅল কি হয়? আমার এরকম কন্ডিশন হয় ডিপ রেসপিরেশনও হয়, আবার রেসপিরেশন রেটও বেড়ে যায়। এটা এক্সেপশনাল কন্ডিশনে এই ঘটনা ঘটে। ওকে, সেই এক্সেপশনাল কন্ডিশনটা হচ্ছে এইরকম, আমার বডিতে হিউজ অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড জমে গেছে, আমাকে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বার করতে হবে। সে অবস্থায় রেসপিরেশন রেটও যেমন বাড়ে, সে অবস্থায় আমার ইন্সপিরেশন টাইম ডিউরেশনও বাড়ে। মানে সেক্ষেত্রে ডিপ রেসপিরেশন আর রেসপিরেশন রেট দুটোই একসঙ্গে বাড়ে।
জেনারেলি এটা এই দুটো একসঙ্গে বাড়ে না, স্পেশাল কন্ডিশনে বাড়ে। স্পেশাল কন্ডিশন মানে কি, যখন আমার পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার খুব বেশি বেড়ে যায়। আমি বোঝাতে পারলাম? কিছু কিছু ইভেন্ট এখানে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এই জায়গাটুকু আশা করছি ক্লিয়ার। আশা করছি জায়গাটা ক্লিয়ার। ব্রেনের যে মেডালা পোর্শন, এটা মেডলা রিজিয়ন, মেডলা রিজিয়নের ডরসাল আর ভেন্ট্রাল, এই পোর্শনটা ভেন্ট্রালে থাকে। ভেন্ট্রাল রিজিয়নে কিছু সেন্টার যারা রেসপিরেশনে অংশগ্রহণ করে তাকে বলা হয় ভিআরজি, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আর ডরসালে থাকে তাকে বলা হয় ডিআরজি। আমরা ভিআরজি আর ডিআরজি হিসাবে ইন্ডিকেট করি। স্পেসিফিক কিছু রিজিয়নের কিছু নিউরন সেন্টার তারা কি করে, রেসপিরেশনে পার্টিসিপেট করে মিডালায়। এবার এরা কিভাবে করে এটা আমি দেখছি। নর্মালি ডিআরজি থেকে, নর্মালি কোয়াইট রেসপিরেশনে ভিআরজি কোনো রকম ইনভলভমেন্ট থাকে না। নর্মালি যে কোয়াইট রেসপিরেশন হয় সেখানে নর্মালি ভিআরজির কোনো রকম ইনভলভমেন্ট থাকে না। নর্মালি ডিআরজি কি করে, ডিআরজি থেকে কন্টিনিউয়াস দুটো স্টিমুলাস অ্যারাইজেস হয়। এই স্টিমুলাস গুলো কি হয়, একটা, তার আগে আমি একটা লাংসের ছবি আঁকি। ধরলাম একটা লাংস, নর্মাল লাংস যে থোরাসিক কেজের মধ্যে থাকে, সেই থোরাসিক কেজের নিচেরটা কভার করে কে, ডায়াফ্রাম। আর ল্যাটারাল রিজিয়নটা কভার কে করে কে, এগুলো হচ্ছে ভার্টিব্রাল ডিস্ক, এই সরি কি, রিব, রিব বোন, রিব বোন বা কস্টাল বোন। এই রিব বোন গুলোর মাঝে একটা মাসেল থাকে যাকে আমরা বলি এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। নর্মালি কি হয়, ডিআরজি থেকে দুটো নার্ভ রিলিজ হয় এখান থেকে। একটা নার্ভ এসে ডায়াফ্রামে স্টিমুলাস দেয় যাকে আমরা বলি ফেনিক নার্ভ, ফেনিক নার্ভ। আর একটা নার্ভ কি করে, এ এসে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলে স্টিমুলাস দেয়। দুটো নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয় অ্যাসিটাইল কোলিন। দুটো থেকে যখন অ্যাসিটাইল কোলিন রিলিজ হয় তখন আমার ডায়াফ্রাম কন্ট্যাক্ট করে, এক্সটার্নাল ইন্টারকাস্টাল মাসেলও কন্ট্যাক্ট করে। ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকাস্টাল মাসেল কন্ট্যাক্ট হওয়ার জন্য কি হয়, আমাদের ইন্ট্রাপ্লুরাল স্পেসটা বাড়ে, ইন্টারপ্লুরাল স্পেসটা বাড়ে, বাইরের দিকে সরে আসে। তার জন্য কি হয়, ইন্ট্রাপ্লুরাল নেগেটিভ প্রেশারটা কমে। আর নেগেটিভ প্রেশার কমার জন্য কি হয়, ভেতরের প্রেশারটা তখন আরো কমে, তখন বাইরে থেকে আমার এয়ারটা ভেতরে ঢুকতে শুরু করে। এটা তো আমরা পড়েছি ইন্সপিরেশন। নর্মালি ইন্সপিরেশনে এই ঘটনাটা ঘটে, তোরা জানিস এটা। এই তো, গ্যাস ঢুকলো, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এক্সচেঞ্জটা হচ্ছে। এই ঘটনা হচ্ছে ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনের সময় কি হয়, ডিআরজি থেকে সব সময় একটা স্টিমুলাস ফেনিক নার্ভের থ্রু দিয়ে, এটাকে বলে ইন্টারকাস্টাল নার্ভ, এটা হচ্ছে ইন্টারকাস্টাল নার্ভ, এটা হচ্ছে ইন্টারকাস্টাল নার্ভ।
দুটো নার্ভের থ্রু দিয়ে কি হয়, এক্সটার্নাল ইন্টারকাস্টাল মাসেলে আর ডায়াফ্রমে ইম্পালস আছে। এই দুটো কিন্তু আমার স্কেলিটাল মাসেল বা আমার ভোলান্টারি মাসেল। দুটো মাসেল যখন স্টিমুলাস আসে সঙ্গে সঙ্গে আমাদের ইন্সপিরেশন স্টার্ট হয়, মানে গ্যাসের ইনটেকটা স্টার্ট হয়। এবার কিছুক্ষণ পর এই স্টিমুলাসটা আসা বন্ধ হয়ে যায়। স্টিমুলাস আসা যখনই বন্ধ হয়ে যায় তখনই আমার এই ডায়াফ্রমটা আবার আগের অবস্থায় চলে আসে, এক্সটার্নাল ইন্টারকাস্টাল মাসেল আবার আগের অবস্থায় চলে আসে। তখন আমার এখানে ইন্ট্রাপ্লুরাল স্পেসটা আবার কমতে শুরু করে। অ্যাজ এ রেজাল্ট ইন্ট্রাপ্লুরাল স্পেসের প্রেশার বাড়তে শুরু করে, নেগেটিভ প্রেশার বাড়তে শুরু করে, এবং তার জন্য এই এর মধ্যে পালমোনারি যে আমাদের ক্যাভিটি, এই ক্যাভিটি এর মধ্যে প্রেশারটা বাড়ে। অ্যাজ এ রেজাল্ট এয়ারটা বাইরে বেরোতে শুরু করে, এয়ারটা বাইরে বেরোতে শুরু করে। এই ঘটনাটাকে আমরা কি বলি, এক্সপিরেশন। আবার যখন স্টিমুলাস আসা শুরু করে তখন আবার ফেনিক নার্ভের জন্য আবার এ কন্ট্যাক্ট ফর্মে আসে, এ কন্ট্যাক্ট ফর্মে আসে, আবার গ্যাসের ইনহেলটা শুরু হয়। তার মানে ইন্সপিরেশন আর এক্সপিরেশনটা সিকুয়েন্সিয়ালি হয়। ইন্সপিরেশনটা কার ওপর ডিপেন্ড করে, ডিআরজি থেকে আসা ইম্পালসের ওপর। আবার যখন ইম্পালসটা আসা বন্ধ হয়ে যায় তখন কি হয়, আবার এক্সপ্রেশন স্টার্ট হয়। এই ঘটনাটা এর আগে বলা হয়েছিল। এবার বক্তব্য হচ্ছে ইন্সপিরেশন। এবার বক্তব্য হলো এখানে যে ইন্সপিরেশনের জন্য যে স্টিমুলাসটা ফেনিক নার্ভের ক্ষেত্রে আসে, ফেনিক নার্ভের থ্রু দিয়ে, সেই স্টিমুলাস আসার টাইম ডিউরেশন হয় 2 সেকেন্ড। 2 সেকেন্ড স্টিমুলাস আসার পর সেই স্টিমুলাস আসাটা ইন্টারেপ্টেড হয় 3 সেকেন্ডের জন্য। ওর জন্য 3 সেকেন্ড টাইম জুড়ে এক্সপিরেশন হয়, আর 2 সেকেন্ড টাইম যতক্ষণ ধরে ইম্পালসটা সাপ্লাই হয় ততক্ষণ টাইম ধরে ইন্সপিরেশন হয়। এবার বক্তব্য হলো ডিআরজির মধ্যে এমন কি ঘটনা হয় যে ঘটনার জন্য 2 সেকেন্ডের জন্য ইম্পালস সাপ্লাই হয় আবার 3 সেকেন্ডের জন্য ইম্পালস স্টপ হয়ে যায়। এখানে এমন কি ঘটনা হয় যে 2 সেকেন্ডের জন্য ইম্পালসটা সাপ্লাই হয় আবার 3 সেকেন্ডের জন্য ইম্পালসটা অফ হয়ে যায়। আমি এতক্ষণ অবধি পড়ানোতে ঢুকলাম যে আমাদের রেসপিরেটরি কন্ট্রোল সিস্টেমে একটা সেন্টার ইনভলভ থাকে যাকে বলছি ডিআরজি, যেটা লোকেটেড কোথায়, মেডলা। আমার এতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেডলা রিজিয়ানে, মেডলা ডরসাল রিজিয়ানে, মেডলা অবলাঙ্গাটা ডরসাল রিজিয়ানে কিছু নার্ভ গ্রুপ সেন্টার থাকে বা রেসপিরেটরি গ্রুপ সেন্টার থাকে যারা কোয়াইট রেসপিরেশনের মধ্যে ইনভলভ হয়, এবং তারা কোয়াইট রেসপিরেশনের মধ্যে ইন্সপিরেশন এক্সপিরেশন দুটো ইভেন্টকে সিকুয়েন্সিয়ালি কন্টিনিউ রিদমিক ওয়েতে মেনটেন করে। তাহলে এই রিদমিক ওয়েতে মেনটেন করাটা করে কে, অ্যাকচুয়ালি ডিআরজি। এবার ডিআরজিটা কিভাবে করে ওটা জানতে গেলে আমরা ডিআরজির মধ্যে ঢুকবো। এবার জানবো হোয়াট ইজ ডিআরজি, ডিআরজিটা অ্যাকচুয়ালি কি, ডিআরজিটা কি করে। এই ডিআরজি কি জানতে গিয়ে আমরা এবার ডিটেলসে দেখবো ডিআরজির মধ্যে কি থাকে। এতটুকু পড়ালাম, এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আবার বলছি, বললাম যে ডিআরজির ক্ষেত্রে আমার 3 ধরনের নিউরন থাকে। একটা হচ্ছে ইন্সপিরেটরি নিউরন, আইওএস নিউরন, ইন্টিগ্রেটেড নিউরন। ইন্সপিরেটরি নিউরনে কন্টিনিউয়াস স্টিমুলাস সাপ্লাই হয়, আর আইওএস থেকে সবসময় নেগেটিভ স্টিমুলাস সাপ্লাই হয়, এবং এই নেগেটিভ স্টিমুলাসের জন্য আয়ের কন্টিনিউয়াস স্টিমুলাসটা ইন্টারেপ্টেড ফর্মে থাকে। আইওএস থেকে নেগেটিভ ইম্পালসটা 3 সেকেন্ড স্থায়ী হয়, ওর জন্য এখানকার স্টিমুলাসটা ইন্টারাপ্টেড ফর্মে থাকে 3 সেকেন্ড, যে 3 সেকেন্ড টাইম জুড়ে এক্সপিরেশন হয়। আর বাকি 2 সেকেন্ড কি হয়, এখান থেকে কন্টিনিউ স্টিমুলাসটা সাপ্লাই হয়। মানে এখান থেকে স্টিমুলাস কন্টিনিউয়াস সাপ্লাই হয় 3 সেকেন্ড, আর 2 সেকেন্ড স্টপ থাকে। যে 2 সেকেন্ড স্টপ থাকে সেই 2 সেকেন্ডের জন্য এখানে কন্টিনিউয়াস স্টিমুলাস সাপ্লাই হয়। তার জন্য আমাদের ইন্সপিরেশনটা অ্যারাইজেস ফর্মে আসে। ওকে। আর ইন্টিগ্রেটেড নিউরনের অ্যাক্টিভিটিটা হচ্ছে যখন আই নিউরন ওভার এক্সপ্রেস হয়ে যায় সেক্ষেত্রে আই নিউরন ইন্টিগ্রেটেড নিউরনকে অ্যাক্টিভেট করে, এবং ইন্টিগ্রেটেড নিউরন আইওএস এর থ্রু দিয়ে আবার আয়ের যে ওভার এক্সপ্রেশন অ্যাক্টিভিটি ছিল সেটা রিডিউস হয়ে আবার নর্মাল ফর্মে চলে আসে। তাহলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড নিউরনটা আই নিউরনের অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোলে পার্টিসিপেট করে।
ওকে, আমাদের বডি নর্মাল হোমিওস্টেসিস কন্ডিশনে আছে, মানে নর্মাল হার্ট রেট, নর্মাল ব্লাড পিএইচ, সবকিছু নর্মাল আছে, সেই কন্ডিশনে আমাদের এই কোয়াইট রেসপিরেশনটা কন্টিনিউয়াস চলে। এবার যদি কোনো কারণে আমাদের হোমিওস্টেসিস চেঞ্জ হয়ে যায়, তখন এই কোয়াইট রেসপিরেশনটা আবার চেঞ্জেবল ফর্মে চলে আসে, এরা মডিফাইড ফর্মে চলে আসে। এদেরকে মডিফাইড করে কে? এদেরকে মডিফাইড করে আরো দুখানা সেন্টার এখানে ইনভলভ হয়। এটাকে মডিফাইড করতে আরো দুখানা সেন্টার ইনভলভ হয়। সেই সেন্টারগুলো পন্স রিজিয়ানে থাকে বলে ওটাকে বলা হয় পন্টেইন রেসপিরেটরি সেন্টার। এতক্ষণ যে রেসপিরেটরি সেন্টার বললাম সেটা হচ্ছে মেডেলাতে, মেডুলারি রেসপিরেটরি সেন্টার। এবার আরো যে দুখানা সেন্টার বলছি যারা স্পেশাল কন্ডিশনে এদেরকে কন্ট্রোল করে, সে হচ্ছে আমার পন্টেইন রেসপিরেটরি সেন্টার। নর্মালি আমাদের ব্লাডের মধ্যে পিএইচ লেভেল, কার্বন ডাইঅক্সাইড লেভেল খুব কম আছে, সেক্ষেত্রে নর্মাল কোয়াইট রেসপিরেশন দিয়ে আমার কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। এবার কোনো কারণে আমাদের বডিতে রেসপিরেশন রেট বেড়ে গেল, মানে আমাদের সরি বডিতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হাই হয়ে গেল, বডিতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হাই হয়ে গেল। বডিতে যখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন হাই হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি দরকার? আমাদের ডিপ রেসপিরেশন দরকার না রেসপিরেশন রেট বাড়ানো দরকার, কোনটা? সেক্ষেত্রে আমাদের ভেন্টিলেশনটা বাড়াতে হবে, মানে ভেতরের কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করতে হবে। তার জন্য আমাকে ডিপ রেসপিরেশন লাগবে, ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়াতে হবে, তাই তো? ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়াতে হবে। এখানে একটা সেন্টার থাকে, এখানে পন্সের আবার দুখানা পার্ট হয়, লোয়ার আর আপার। লোয়ার পন্সে একটা সেন্টার থাকে যাকে আমরা বলি অ্যাপোনেস্টিক সেন্টার। লোয়ার পন্সে একটা সেন্টার থাকে যাকে আমরা বলি অ্যাপোনেস্টিক সেন্টার। এ কি করে? এ যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়, অ্যাপোনেস্টিক সেন্টার যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়, এ কি করে? যদি কোনোভাবে এ অ্যাক্টিভেট হয়, এ সব সময় আই ইন্সপিরেশনের টাইম ডিউরেশনটাকে বাড়ায়। এ সব সময় এই যে 2 সেকেন্ড ছিল, 2 সেকেন্ড যে আমি বলছিলাম ইন্সপিরেশনের টাইম ডিউরেশন, এটাকে বাড়িয়ে দেয়। এই টাইম ডিউরেশনটাকে বাড়িয়ে দিয়ে হয়তো 3 সেকেন্ড করে দিল। তাহলে অ্যাপোনেস্টিক সেন্টার যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়, এ কি করে? ডিআরজি থেকে ইন্সপিরেশনের টাইম ডিউরেশনটাকে বাড়ায়, মানে এর কানেকশন হচ্ছে ডিআরজির সঙ্গে। এবার ডিআরজির ভেতরের গল্প জানি ওই রকম, তাহলে ভেতরের গল্প ডিআরজিতে কানেকশনটা কিভাবে হয়? এখান থেকে যে স্টিমুলাসটা আসে ডিআরজিতে, এখান থেকে যে স্টিমুলাসটা ডিআরজিতে আসে, সেই স্টিমুলাসটা নেগেটিভ স্টিমুলাস আসে। নেগেটিভ স্টিমুলাস আসে আর কি হয়, আমার এখানে ইন্টিগ্রেটেড এই আমার যে ইন্সপিরেটরি নিউরন, সেখান থেকে স্টিমুলেশন রেটটা বাড়ে। তার মানে অ্যাপোনেস্টিক সেন্টারের অ্যাক্টিভেশনের সঙ্গে ইন্সপিরেটরি নিউরনের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি অ্যাপোনেস্টিক সেন্টারের অ্যাক্টিভিটি বাড়ে, ইন্সপিরেটরি নিউরনের অ্যাক্টিভিটি বাড়বে, আই নিউরনের অ্যাক্টিভিটি বাড়ে। তার মানে এখানে নেগেটিভ স্টিমুলাস দিচ্ছে, তার জন্য ডিআরজির অ্যাক্টিভিটি কম হওয়ার কথা, কিন্তু কম না হয়ে এখানে ইন্সপিরেটরির টাইম ডিউরেশনটা বাড়ছে। বক্তব্য হলো বাড়ছে কি করে? তার ঘটনা জানতে গেলে আমাকে দেখতে হবে, এখানে যে অ্যাপোনেস্টিক সেন্টার ধরলাম, এইটা খেয়াল কর, এইটা ধরলাম অ্যাপোনেস্টিক সেন্টার, ধরলাম এটা অ্যাপোনেস্টিক সেন্টার এপিসি। এখান থেকে যে স্টিমুলাসটা আসে, সেই স্টিমুলাসটা দেয় কার ওপরে? ইন্টিগ্রেটেড নিউরনের ওপর, এবং নেগেটিভ স্টিমুলাস দেয়। ভালো করে খেয়াল কর, এপিসি বা অ্যাপোনেস্টিক সেন্টার যদি ইন্টিগ্রেটেড নিউরনকে ইনহিবিট করে, তাহলে ইন্টিগ্রেটেড নিউরন থেকে আইওএস এ পজিটিভ স্টিমুলাস আসবে না আসবে না? আসবে না।
এখান থেকে পজিটিভ স্টিমুলাসটা আসবে না বা কম আসবে। তার জন্য আইওএস থেকে নেগেটিভ স্টিমুলাসটা যাবে না যাবে না, কম যাবে। তাহলে কম যাওয়ার জন্য আই আই নিউরনের অ্যাক্টিভিটি কি বাড়বে না কমবে? অবভিয়াসলি আই নিউরনের অ্যাক্টিভিটি বাড়বে এবং তার জন্য ইন্সপিরেশন টাইম ডিউরেশনটা কি হবে? বাড়বে। তাহলে অ্যাপনেস্টিক সেন্টার থেকে নেগেটিভ স্টিমুলাস আসে সবসময় কোথায়? ডিআরজিতে। অ্যাপনেস্টিক সেন্টার যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয় এ সবসময় ডিআরজি কে ইনহিবিট করে এবং ডিআরজির ইনহিবিশনের থ্রু দিয়ে ফাইনালি ইন্সপিরেটরি টাইম ডিউরেশন বাড়ে এবং ডিপ রেসপিরেশন অ্যারাইজেস হয়। কিভাবে হয়? ভেতরের বক্তব্য হচ্ছে অ্যাপনেস্টিক সেন্টার ডাইরেক্টলি ইনহিবিট করে ইন্টিগ্রেটেড নিউরনকে। যে ইন্টিগ্রেটেড নিউরন আইওএস কে ইনহিবিট করে, আইওএস এর ইনহিবিশনের থ্রু দিয়ে আই নিউরনের অ্যাক্টিভেশন বাড়ে এবং ইন্সপিরেটরি টাইম ডিউরেশন বাড়ে, ডিপ রেসপিরেশন অ্যারাইজেস হয়। এটা হচ্ছে অ্যাপনেস্টিক সেন্টার অ্যাক্টিভেশনের জন্য কি হয়। অ্যাপনেস্টিক সেন্টার কোথায় অবস্থিত? লোয়ার পন্সে অবস্থিত। এ অ্যাক্টিভেট হলে কি হয়? অ্যাক্টিভেট হলে ডিআরজি কে ইনহিবিট করে এবং ইন্সপিরেটরি টাইম ডিউরেশন বাড়ায়। ডিআরজির কাকে ইনহিবিট করে? ইন্টিগ্রেটেড নিউরনকে ইনহিবিট করে। ইন্টিগ্রেটেড নিউরন আইওএস এর ইনহিবিশনের থ্রু দিয়ে আমার আমার ইন্সপিরেটরি নিউরনের অ্যাক্টিভেশন বাড়ায় এবং আমার ডিপ রেসপিরেশন অ্যারাইজেস হয়। এটা হচ্ছে অ্যাপনেস্টিকের ফাংশন। এইটুকু কোনো কনফিউশন আছে কি বল? বললাম যে অ্যাপনেস্টিক সেন্টার যেটা লোকেটেড অন লোয়ার পন্স রিজিয়ান, এটা পন্টিন সেন্টার কিন্তু লোয়ার পন্সে। এ যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয় এ কি করে? ডিআরজি কে ইনহিবিট করে। ডিআরজি কে ইনহিবিট করার জন্য ডিআরজি থেকে আমার ইন্সপিরেটরি স্টিমুলাস অ্যারাইজেস হয়। আর ইন্সপিরেটরি স্টিমুলাস অ্যারাইজেস হওয়া মানে কি? ইন্সপিরেটরি স্টিমুলাসের টাইম ডিউরেশন 2 সেকেন্ড থেকে বেড়ে 3 সেকেন্ড হয়। আমার ডিপ রেসপিরেশন অ্যারাইজেস হয়। এবার ভেতরের মেকানিজম কি? অ্যাপনেস্টিক সেন্টার ডিআরজির কাকে ইনহিবিট করে? ইন্টিগ্রেটেড নিউরনকে ইনহিবিট করে। ইন্টিগ্রেটেড নিউরনকে ইনহিবিট করার জন্য ইন্টিগ্রেটেড নিউরন কি করে? আইওএস কে ইনহিবিট করে। আইওএস কে ইনহিবিশনের জন্য আইওএস থেকে নেগেটিভ স্টিমুলাস কম যায়। তার জন্য আমার ইন্সপিরেটরি নিউরনের স্টিমুলাসটা বাড়ে এবং তার জন্য আমার এখানে ইন্সপিরেশন টাইম ডিউরেশনটা বাড়ে। তাহলে অ্যাপনেস্টিক সেন্টার অ্যাক্টিভেট হলে কি হয় আর অ্যাপনেস্টিক সেন্টারের লোকেশন, এই দুটো জায়গা আশা করছি ক্লিয়ার। এবার বক্তব্য অ্যাপনেস্টিক সেন্টার অ্যাক্টিভেট হয় কখন? অ্যাপনেস্টিক সেন্টারকে আবার অ্যাক্টিভেট করে এটাকে আবার কন্ট্রোল করে দুটো নিউরন। নর্মালি অ্যাপনেস্টিক সেন্টার সবসময় অ্যাক্টিভেট ফর্মে থাকে। নর্মালি অ্যাপনেস্টিক সেন্টার সবসময় অ্যাক্টিভেট ফর্মে থাকে কিন্তু তাকে ইনহিবিট করে রাখা হয়। তাকে আবার ইনহিবিট করা হয়। তাকে ইনহিবিট করে কে? আমার আপার যে পন্স রিজিয়ান, আপার পন্স রিজিয়ানে এখানে থাকে আমার নিমোটক্সিক সেন্টার। নিমোটক্সিক সেন্টার এ কি করে? এ সব সময় এপি কে ইনহিবিট করে রাখে। এপি কে খালি এ ইনহিবিট করে না, অনেক ভেগাল স্টিমুলাস এছাড়াও অনেক অ্যাফারেন্ট ভেগাল স্টিমুলাস কি করে? এটাকে ইনহিবিট করে। তা নর্মালি অ্যাপনেস্টিক সেন্টার কি হয়? ইনহিবিটেড ফর্মে থাকে এবং তার জন্য কি হয়? আমার এটা ইনহিবিটেড ফর্মে থাকার জন্য আমার নর্মালি ইন্সপিরেশন রেটটা 2 সেকেন্ড হয়। যদি কোনো কারণে এদের স্টিমুলাসটা কেটে দেওয়া হয় তাহলে আমার ডিপ রেসপিরেশন স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এ অ্যাক্টিভেট ফর্মে চলে আসবে। তা নর্মালি অ্যাপনেস্টিক সেন্টারটা অ্যাক্টিভেট হলে কি হয়? আর নর্মালি অ্যাপনেস্টিক সেন্টারে অ্যাফারেন্ট স্টিমুলাস এখান থেকে দুখানা অ্যাফারেন্ট স্টিমুলাস আসে। একটা অ্যাফারেন্ট স্টিমুলাস হচ্ছে আমার আপার পন্টেইন সেন্টারে থাকা নিমোটক্সিক সেন্টার আর একটা পেরিফেরাল ভেগাল স্টিমুলাস। পেরিফেরাল ভেগাল স্টিমুলাস আর নিমোটক্সিক সেন্টার এই দুটো সেন্টার থেকে আমার কি আসে? অ্যাপনেস্টিক সেন্টার স্টিমুলাস আসে এবং নেগেটিভ স্টিমুলাস আসে এবং তার জন্য অ্যাপনেস্টিক সেন্টারটা কি হয়? ইনহিবিটেড ফর্মে থাকে। আর যদি এই স্টিমুলাসগুলো আসা বন্ধ হয় অ্যাপনেস্টিক সেন্টার অ্যাক্টিভেট হবে এবং অ্যাপনেস্টিক অ্যাক্টিভেট হলে আমাদের এখান থেকে নেগেটিভ স্টিমুলাস অ্যারাইজ হবে এবং কন্টিনিউয়াস আমার ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়বে। তাহলে এতক্ষণ অবধি আমি যে কথাগুলো বললাম তার মধ্যে অ্যাপনেস্টিক সেন্টারে তিনখানা পয়েন্ট পেলাম। তার লোকেশন কোথায়, সে অ্যাক্টিভেট হলে কি হয় আর তাকে কে কে স্টিমুলাস দেয়। আশা করছি এই জায়গাটা ক্লিয়ার। এবার হায়ার সেন্টার বলছি নিমোটক্সিক সেন্টার। নিমোটক্সিক সেন্টার লোকেশন কোথায়?
এর লোকেশন হচ্ছে আপার পন্স রিজিয়ান, পন্সের আপার রিজিয়ানে থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে সবসময় অ্যাপনেস সেন্টারকে ইনহিবিটরি স্টিমুলাস দেওয়া। এই অ্যাপনেস সেন্টার সব যদি অ্যাক্টিভেট থাকে, সবসময় অ্যাপনেস্টিক সেন্টারকে ইনহিবিটরি স্টিমুলাস সাপ্লাই করে। ওকে, এ সবসময় অ্যাপনেস্টিক সেন্টারকে ইনহিবিটরি স্টিমুলাস সাপ্লাই করে। আর এ যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়, তাহলে ইন্সপিরেটরি টাইম ডিউরেশন সবসময় কমবে। এর সঙ্গে ইন্সপিরেটরি টাইম ডিউরেশনে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি এ কোনোভাবে অ্যাক্টিভেট হয়, তাহলে ইন্সপিরেটরি টাইম ডিউরেশন কমবে। মানে এ অ্যাপনেস্টিক সেন্টারকে যেমন ইনহিবিট করে, আর একটা কি করে, এ আমাদের ডিআরজি কেও ইনডাইরেক্টলি ডিআরজি কেও এ পজিটিভ স্টিমুলাস দিতে পারে। এই ডিআরজি কে যেমন পজিটিভ স্টিমুলাস দেয়, অ্যাপনেস্টিক সেন্টারকে ইনহিবিটরি স্টিমুলাস দেয়। অ্যাপনেস্টিক সেন্টারকে ইনহিবিটরি স্টিমুলাস দেওয়ার জন্য এখান থেকে কোনো নেগেটিভ স্টিমুলাস ইন্সপিরেটরি নিউরনে আসে না, ঘুরিয়ে এ আবার ইন্সপিরেটরি নিউরনকে পজিটিভ স্টিমুলাস দেয়। তার জন্য কি হচ্ছে, ইন্সপিরেটরি নিউরন কি হয়, অ্যাক্টিভেট হয়। ইন্সপিরেটরি নিউরন অ্যাক্টিভেট হওয়ার জন্য সেখান থেকে আইওএস এ পজিটিভ স্টিমুলাস বাড়ে। আইওএস এ পজিটিভ স্টিমুলাস বাড়া মানে কি, আইওএস থেকে বেশি করে নেগেটিভ স্টিমুলাস যায়। এখান থেকে বেশি করে নেগেটিভ স্টিমুলাস গেলে আমার কি হবে, ইন্সপিরেটরি নিউরনে স্টিমুলেশনের টাইম ডিউরেশন কমবে, 2 সেকেন্ডটা কমবে। তার জন্য আমার রেসপিরেশন রেট কি হবে, বাড়বে, ডিপ রেসপিরেশনটা হবে না। তাহলে যদি আমার নিমোটক্সিক সেন্টারটা অ্যাক্টিভেট হয়, তাহলে রেসপিরেশন রেটটা নর্মালি বাড়ে। এর সঙ্গে রেসপিরেশন রেটের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তাহলে পিএনসি সেন্টার কোথায় লোকেটেড? এ হচ্ছে আপার পন্স রিজিয়ন। এ অ্যাক্টিভেট হলে কি হয়, এ অ্যাক্টিভেট হলে নর্মালি আমার ইন্সপিরেশন আমার রেসপিরেটরি রিদিম রেট বাড়ে। কিভাবে বাড়ে? কারণ এখানে ইন্সপিরেটরি নিউরনের ইনহিবিটরের মাধ্যমে। কিভাবে ইনহিবিটর হয়? এরা কি করে, অ্যাপনেস্টিক সেন্টারের ইনহিবিশন আর ইন্টিগ্রেটেড নিউরনের অ্যাক্টিভেশনের থ্রু দিয়ে এরা কি হয়, আইওএস নিউরনকে অ্যাক্টিভেট করে, এবং আইওএস নিউরনের অ্যাক্টিভেশনের থ্রু দিয়ে আই আমার ইন্সপিরেটরি নিউরনের অ্যাক্টিভেশনটা কমায়, এবং ফাইনালি রেসপিরেশন রেটটা বাড়ে। এটা হচ্ছে নিমোটক্সিক সেন্টারের ফাংশন। নিমোটক্সিক সেন্টার স্টিমুলাস কে দেয়? এখানে স্টিমুলাস আছে হায়ার রিজিয়ন থেকে। আমাদের ব্রেনের যে হায়ার সেন্টার, সে হায়ার সেন্টার থেকে স্টিমুলাস আছে এখানে। হায়ার সেন্টার বলতে আমরা কাকে বুঝি? তিনখানা সেন্টারকে বুঝি। এখানে হায়ার সেন্টার থেকে স্টিমুলাস আসে এখানে। হায়ার বলতে কি, একটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের ফন্টেইন রিজিয়ন, এই যে আমার ফন্টাল পার্ট, এর ফন্টাল পার্ট থেকে আসে, ফন্টাল রিজিয়ন থেকে আসে, বেজাল গ্যাংলিয়া থেকে আসে, আর আসে আমার এ থেকে, লিম্বিক সিস্টেম থেকে। একটা আছে লিম্বিক সিস্টেম থেকে একটা আছে বেজাল গ্যাংলিয়া থেকে, আর থাকে কি ফন্টাল রিজিয়ন, ফন্টাল লোব অফ সেরিব্রাল কর্টেক্স। এই তিনটে রিজিয়ন থেকে আমার কি হয়, অ্যাফারেন্ট স্টিমুলাস আছে। এগুলো সব পজিটিভ স্টিমুলাস। এই পজিটিভ স্টিমুলাস যত আসে, তত আমার পিএনসি অ্যাক্টিভেট হয়, এবং পিএনসি অ্যাক্টিভেট হলে রেসপিরেশন রেটটা আমার বাড়বে। ওর জন্যই দেখবি যে আমার লিম্বিক সিস্টেমটা হচ্ছে কি রিলেটেড, এরা হচ্ছে ইমোশনাল রিলেটেড। আমাদের ইমোশনাল যে কন্ডিশনটা চলে আসে কোনো কারণে, ভয় টয় এরকম টাইপের কিছু, ভয় কিংবা ইমোশনাল কন্ডিশন, সেক্ষেত্রে আমার ইন্সপিরেশন রেটটা বাড়ে, আমার রেসপিরেটরি রেটটা বাড়ে। ওকে, তাহলে এই সমস্ত কন্ডিশন দিয়ে আমাদের প্রতিটার ক্ষেত্রে আমি 3টে পয়েন্ট মাথায় রাখতে বলছি। একটা পয়েন্ট হচ্ছে লোকেশন, কোথায় অবস্থিত, সে অ্যাক্টিভেট হলে কি হবে, আর তার মধ্যে তাকে অ্যাক্টিভেশন করে কে, তার মধ্যে অ্যাফারেন্ট স্টিমুলাস গুলো কি কি। আমার এর ক্ষেত্রে অ্যাফারেন্ট স্টিমুলাস 3টে, হায়ার সেন্টার থেকে আসে, বেজাল গ্যাংলিয়া, লিম্বিক সিস্টেম, ফ্রন্টাল লোব অফ সেরিব্রাল কর্টেক্স। ওকে, এই এই তিনখানার কোন রকম কনফিউশন আছে কি, বল? আমরা রেসপিরেশন করানোর সময় ফোর্সফুল রেসপিরেশন আর কোয়াইট রেসপিরেশনের কথা বলেছিলাম। কোয়াইট রেসপিরেশনে শুধুমাত্র ইনভলভ হয় ডায়াফ্রাম আর এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল। ফোর্সফুল রেসপিরেশনে এই দুটো মাসল ছাড়াও আরো কিছু মাসল, অ্যাবডোমিনাল মাসল, স্কেলিনি, এরকম আরো কিছু মাসল এখানে ইনভলভমেন্ট হয়। ওই সমস্ত মাসল গুলোর যখন কন্ট্রাকশনটাকে কন্ট্রোল করে, তখন আমাদের রেসপিরেশন এর এটা রেসপিরেশনের গ্যাসেস এক্সচেঞ্জটা রেটটা আরো বাড়ে।
ওটাকে আমরা বলি ফোর্সফুলি এক্সপ্রেশন। এই ফোর্সফুলি এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করে ভিআরজি। ফোর্সফুলি এক্সপ্রেশনটা আমরা আমাদের ভলান্টারি ওয়েতে করতে পারি, আবার স্পেশাল কন্ডিশনে না চাইলেও ইনভলান্টারি ওয়েতেও স্টার্ট হয়। তাহলে ভিআরজিটা আমাদের দুটো অটোনমিক আর ভলান্টারি আর ইনভলান্টারি দুটো ওয়েতেই এরা কাজ করে। ভিআরজিতে কি হয়, যখন ভিআরজি অ্যাক্টিভেট হয়, ভিআরজি থেকে স্টিমুলাস একইভাবে আমাদের এখান থেকে স্টিমুলাস এইভাবে যায়, এই ফেনিক নার্ভ ইন্টারকাস্টাল মাসেলে যায়। এছাড়াও এক্সটার্নাল যে মাসেলগুলো আছে, এক্সটার্নাল মাসেল, সেই এক্সটার্নাল মাসেলগুলোতে যায়। তার মধ্যে আমরা বললাম অ্যাবডোমিনাল মাসেল, স্কেলিনি, এরকম যে যে মাসেলগুলোর নাম বলেছিলাম আমরা, সেই মাসেলগুলোর মধ্যে যায়। ওকে, দিয়ে এটা হচ্ছে কোন কন্ডিশনে, যখন আমার ফোর্সফুলি এক্সপ্রেশনের রিকোয়ারমেন্ট হয়। সেই রিকোয়ারমেন্টটা অটোমেটিক্যালি হতে পারে, আমার ভলান্টারি হতে পারে। আমার দরকার হলো এই মুহূর্তে মনে হলো আমি ফোর্সফুলি এক্সপ্রেশন করব, সঙ্গে সঙ্গে এই সেন্টারটা অ্যাক্টিভেট হবে এবং এটা ফোর্সফুলি এক্সপ্রেশন স্টার্ট হয়ে যাবে। আমার দেখা গেল কোনো কারণে আমার অক্সিজেন ঘাটতি খুব মারাত্মক হারে কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু এই সেন্টারটা অ্যাক্টিভেট হবে কার মাধ্যমে, হায়ার সেন্টারের থ্রু দিয়ে। ওকে, এগুলো স্পেশাল কন্ডিশন। ওকে, তাহলে ভিআরজির মধ্যে যদি ভালোভাবে দেখি, ওর মধ্যে আবার দুখানা সেন্টার থাকে। ভিআরজির মধ্যে যদি ভালো করে দেখি, দেখবো ভিআরজির মধ্যে আবার দুখানা সেন্টার ইনভলভ থাকে, ইন্সপিরেটরি সেন্টার আর এক্সপিরেটরি সেন্টার। এর মধ্যে দুখানা সেন্টার ইনভলভ থাকে, একটাকে বলা হয় ইন্সপিরেটরি সেন্টার, একটাকে বলা হয় এক্সপিরেটরি সেন্টার। কিন্তু বক্তব্য হচ্ছে এদের মধ্যে রেসিপ্রোকাল রিলেশনশিপ থাকে। রেসিপ্রোকাল রিলেশনশিপ মানে কি, যখন হায়ার সেন্টার থেকে যখন ইন্সপিরেটরি নিউরন অ্যাক্টিভেট হয়, তখন এ কি করে, এ এক্সপিরেশনটাকে স্টপ করে, নেগেটিভ স্টিমুলাস দেয়, এখানে পজিটিভ যায়। এটা ডায়াফ্রমে যায়, এটা এক্সটার্নাল রেসপিরেটরি মাসেলে যায়, আর এক্সটার্নাল ইন্টারকাস্টাল মাসেলে যায়, দিয়ে আমার ইন্সপিরেশনের টাইম ডিউরেশন বাড়ায়। আর যখন এই স্টিমুলাসটা আমার এক্সপিরেশনে আসে, তখন কি হয়, আমার এখান থেকে নেগেটিভ স্টিমুলাস যায়, আর এইগুলোকে মেনলি নেগেটিভ স্টিমুলাস যায়। নেগেটিভ স্টিমুলাস গেলেই কি হয়, আমাদের এখান থেকে স্টিমুলাসটা আস্তে আস্তে রিডিউস ফর্মে চলে আসে। ওকে, কিংবা এক্সপিরেটরি কিছু মাসেল থাকে, সে এক্সপিরেটরি মাসেলগুলোকে অ্যাক্টিভেট করে। আমরা ইন্সপিরেশন আর এক্সপিরেশনের, ফোর্সফুলি ইন্সপিরেশনে কিছু স্পেশাল মানে এখানে মাসেল বলা হয়েছিল, ফোর্সফুলি এক্সপিরেশনে কিছু মাসেল বলা হয়েছিল। যখন এক্সপিরেটরি সেন্টার অ্যাক্টিভেট হয়, তখন এরা ইন্সপিরেটরি সেন্টারকে ইনহিবিট করে এবং ফোর্সফুলি এক্সপিরেশন মাসেলগুলোকে এরা অ্যাক্টিভেট করে। আবার যখন ইন্সপিরেশন সেন্টার অ্যাক্টিভেট হয়, তারা এক্সপিরেটরি সেন্টারকে ইনহিবিট করে এবং এরা ফোর্সফুলি ইন্সপিরেটরি যে মাসেল সেগুলোকে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, এইভাবে এরা ভিআরজি অ্যাকচুয়ালি কি হয়, ফোর্সফুলি রেসপিরেশনের ক্ষেত্রে ইনভলভমেন্ট লক্ষ্য করা যায়। আমরা আমাদের এই নর্মাল রেসপিরেশনটা হচ্ছে একটা নিউরাল কন্ট্রোল মেকানিজম। পুরো রেসপিরেশনটা হচ্ছে একটা নিউরাল কন্ট্রোল একটা নিউরাল কন্ট্রোল মেকানিজম, বলতে পারি অটোনমিক, নিউরাল কন্ট্রোল মেকানিজম, অটোনমিক নিউরাল কন্ট্রোল মেকানিজম, যেটা কন্ট্রোল করে, যার মধ্যে কন্ট্রোল করে বা ইনভলভ হয় পন্টোমেডুলারি কিছু নিউরাল সেন্টার। তা আমাদের রেসপিরেটরি কন্ট্রোলটা অন টাইপ অফ অটোনমিক নিউরাল কন্ট্রোল মেকানিজম। এটা কন্ট্রোল করতে ইনভলভ হয় কিছু পন্টোমেডুলারি সেন্টার। যে পন্টোমেডুলারি সেন্টারগুলো কারা, সেই পন্টোমেডুলারি সেন্টারগুলো হচ্ছে চারটে। কি বলি আমরা, ভিআরজি, ডিআরজি, অ্যাপোনেস্টিক সেন্টার আর নিমোটাস্টিক সেন্টার। এই তো, এই চারটে সেন্টার। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে,
আমাদের রেসপিরেটরি কন্ট্রোল মেকানিজম এটা হচ্ছে একটা অটোনমিক নিউরাল কন্ট্রোল মেকানিজম। এখানে ইনভলভ হয় 4 ধরনের নিউরাল সেন্টার। দে আর লোকেটেড ইন পন্টেন মেডুলারি সেন্টার। হেয়ার এদের মধ্যে ভিআরজি আর ডিআরজি আর লোকেটেড ইন মানে মেডুলারি রিজিয়ন, and they are directly involved in respiration, and PNC and APC, they are involved in pontine region generally. ওকে, এইটুকু জায়গা কি ক্লিয়ার? আমি কথা বললাম অটোনমিক নিউরাল কন্ট্রোল, আমাদের রেসপিরেশন হলো, রেসপিরেশন কন্ট্রোল মেকানিজম হলো অন টাইপ অফ অটোনমিক নিউরাল কন্ট্রোল মেকানিজম, যে যার মধ্যে ইনভলভ হয় কিছু নিউরাল সেন্টার, পন্টেইন আর মেডুলারি রিজিয়নের নিউরাল সেন্টার, সেগুলো হলো ভিআরজি, ডিআরজি, অ্যাপনেস্টিক আর নিউমাটিক সেন্টার। এদের মধ্যে ভিআরজি ডিআরজিটা লোকেটেড হচ্ছে মেডুলাতে, আর অ্যাপনেস্টিক আর পিএনসি হলো আমার পন্স রিজিয়নে। এইটুকু জায়গা ক্লিয়ার? আমি তার খাতায় এইটুকু লিখতে পারবো, এইটুকু জিনিস লিখতে পারবো, তাই তো, ইন্ট্রো হিসাবে। এবার এই সেন্টারগুলো সম্বন্ধে আমাকে ডেসক্রাইব দিতে হবে। এই সেন্টারগুলো সম্বন্ধে ডেসক্রাইব দেওয়ার সময় ফার্স্ট টাইম হয়তো বললাম ডিআরজি এই সম্বন্ধে, তারপরে ভিআরজি, তারপরে এপিসি, তারপরে পিএনসি। প্রতিটা সেন্টার সম্বন্ধে বলার সময় তিনখানা পয়েন্ট রাখতে হয় মাথায়। একটা হচ্ছে লোকেশন কোথায়, সে অ্যাক্টিভেট হলে কি হয়, আর তাকে অ্যাক্টিভেট করে কারা। মানে এটাকে আমরা যদি ছক হিসাবে করতে পারি আরো ভালো হয়। যদি আমরা নিজের সুবিধার্থে করি, আমার লালটা কোথায় গেল, ছক হিসাবে করে দিই। কিভাবে? ছক করে দিলাম। 1 নম্বরে বললাম লোকেশন, লোকেশন ডিআরজি কোথায়, ডরসাল রিজিয়ন অফ মেডুলা অবলাঙ্গাটা, ডরসাল রিজিয়নে লোকেটেড। এবার এ হচ্ছে অ্যাক্টিভেশন, মানে কিভাবে অ্যাক্টিভেশন হয়। হুম, অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন এখানে হচ্ছে ফাংশন। অ্যাক্টিভেট হলে কি হয়, তাহলে ডিআরজির ক্ষেত্রে বলবো ডিআরজি লোকেটেড কোথায়, এই অ্যাক্টিভেশন মানে এখানে কোন কোন নার্ভ একে অ্যাক্টিভেট করে। ফাংশনের ক্ষেত্রে এই ফাংশন অ্যাক্টিভেট হলে কি করে। ভিআরজির ক্ষেত্রে একইভাবে, অ্যাপনেস্টিক সেন্টারের ক্ষেত্রে একইভাবে, নিউমোটাক্সে একইভাবে। কিন্তু ভিআরজি ক্ষেত্রে একটা স্পেশাল পয়েন্ট লিখতে হবে। নর্মালি ভিআরজি সেন্টার অ্যাক্টিভেট হয় অনলি ফোর্সফুল ডিউরিং ফোর্সফুল রেসপিরেশন। ইন কেস অফ কোয়াইট রেসপিরেশন ডিআরজি আর নট অ্যাক্টিভেটেড জেনারেলি। এই লাইনটা আমাকে লিখতে হবে ডিআরজির ক্ষেত্রে, সেটা ফাংশনের ক্ষেত্রে। বলতে পারলাম? আমার এইভাবে এই জায়গাটা ক্লিয়ার করা যাবে, ইন্ট্রো ইন্ট্রো দেওয়ার পর এই ছকটা করা যাবে। এত এবার বক্তব্য হচ্ছে আমার, এই যে নিউরাল কন্ট্রোল মেকানিজম, এগুলো আবার ইনফ্লুয়েন্স হয় কতগুলো ফ্যাক্টর দিয়ে, এগুলো ইনফ্লুয়েন্স হয়। কি কি ফ্যাক্টর? 3টে ফ্যাক্টর এগুলোকে ইনফ্লুয়েন্স করে। একটা হচ্ছে আমাদের রিফ্লেক্স ইনসুলেটরি ফ্যাক্টর, এখানে কিছু ইনফ্লুয়েন্স করে কিছু এই নিউরাল কন্ট্রোল মেকানিজমটা ইনফ্লুয়েন্স হয় কিছু এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে। সেই ফ্যাক্টরগুলো 3টে হয়। একটা হচ্ছে রিফ্লেক্স, many reflex mechanism, this mechanism is influenced by many reflex mechanism, many reflex mechanism, reflex mechanism। তার মধ্যে দুটো আমরা জেনারেলি, অনেক রিফ্লেক্স হয়, দুখানা আমরা এখানে ডেসক্রাইব করব। একটা হচ্ছে হেরিং ব্রুয়ার রিফ্লেক্স, আর একটা হচ্ছে জে রিসেপ্টর রিফ্লেক্স, জে রিসেপ্টর রিফ্লেক্স। আর একটা কি হয়, কেমিক্যাল স্টিমুলেশন বা কেমিক্যাল ইনফ্লুয়েন্স, কেমিক্যাল কেমিক্যাল ইনফ্লুয়েন্স। তার মধ্যে পরে পার্সিয়াল O2 decreases, partial CO2 increases, pH decreases।
আমার চার্জ মনে হয় শেষ, এখনই হয়তো বন্ধ হয়ে যাবে। আরেকটা ইনফ্লুয়েন্স কাজ করে, সেই ইনফ্লুয়েন্সটা হচ্ছে হায়ার সেন্টার ইনফ্লুয়েন্স বা হায়ার সেন্টার ইনফ্লুয়েন্স। এখানে হায়ার সেন্টারে কিছু ইনফ্লুয়েন্স অ্যাক্টিভিটি কাজ করে। হায়ার সেন্টার, এবার এদের অ্যাক্টিভিটিগুলোকে আমাকে আলাদা করে ডিসক্রাইব করতে হবে। ফার্স্ট করতে হবে রিফ্লেক্স ইনফ্লুয়েন্স, reflex mechanism, influence through reflex mechanism, influence through chemical stimulation, influence to higher center বা higher center influence mechanism, reflex influence mechanism আর chemical stimulus influence mechanism। এগুলোকে ডিসক্রাইব করতে হবে। আগের দিন এই জায়গাটা স্টেজ করে ছেড়ে দিয়েছিলাম।